বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার পূর্বের ক্লাসে আমি তাপ ইঞ্জিন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি সাদিক কার্নুর ইঞ্জিন নিয়ে আলোচনা করব। আমরা আগের পূর্বের ক্লাসে আমরা জেনেছি কোনো তাপ ইঞ্জিনই শতভাগ কাজ করতে পারে না, কিন্তু সাদিক কার্নু আজ থেকে প্রায় 200 বছর আগে 1832 সালে একটা ইঞ্জিনের পরিকল্পনা করেন, যেটা সকল ত্রুটি মুক্ত হয়ে শতভাগ কাজ করতে পারবে। তার এই ইঞ্জিনটাকে বলা হয় সাদিক কার্নুর ইঞ্জিন, অর্থাৎ কার্নু ইঞ্জিন। তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদিক কার্নু সকল ত্রুটিমুক্ত যে আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকে কার্নু ইঞ্জিন বলা হয়। আসলে কার্নুর ইঞ্জিনটা একটা পরিকল্পনা মাত্র, এটা বাস্তবে এখনও রূপ দেওয়া যায়নি। প্রায় 190 বছরের উপরে কাছাকাছি চলে গেলেও এখনও বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। তবু আমরা তার এই ধারণাটাকে মানুষ এখনও পোষণ করছে এবং এখনও আমরা শিখে যাচ্ছি। হয়তো ভবিষ্যতে আমরা তার যদি এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করতে পারি বা তোমরা করতে পারো, তাহলে আমরা আসলে সাদিক কার্নুর ইঞ্জিনের পরিকল্পনা বা ইঞ্জিনটা কি, উনি আসলে একটা বিশেষ ধারণা দিয়েছিলেন যে ইঞ্জিনের 4টা অংশ থাকবে। সেটাতে মূলত 1 নম্বর থাকবে একটা সিলিন্ডার থাকবে, যে সিলিন্ডারের আমি সিলিন্ডারের শুধু ব্যবচ্ছেদটা দেখাচ্ছি। তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। সিলিন্ডারের নিচের অংশটা তাপ সুপরিবাহী দ্বারা তৈরি, আর এটার মধ্যে যে পিস্টনটা থাকবে সেটাও তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এটা সিলিন্ডার সি। 1 নম্বরে তারপর থাকবে একটা উচ্চ তাপমাত্রার তাপ উৎস। এটা হলো তাপ উৎস। এর তাপমাত্রা হলো T1 তাপমাত্রা। থাকবে একটা তাহলে তাপ উৎস, এটা থাকবে তাপ নিরোধক আসন, আর একটা হচ্ছে তাপ গ্রাহক। যেটা তাপমাত্রা T2। এখানে গ্যাস থাকবে, কার্যনির্বাহী বস্তুটা থাকবে। তাহলে 3 নম্বর হচ্ছে তাপ নিরোধক আসন, আসন। 4 নম্বর হচ্ছে তাপ গ্রাহক। এই 4টা যন্ত্র, যেটার প্রথম তালে যেটা বললাম, প্রথম হলো সিলিন্ডার। এই সিলিন্ডারটা হবে তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি এবং সিলিন্ডারের তলদেশটা হবে তাপ সুপরিবাহী পদার্থ তৈরি, পিস্টনটা হবে তাপ কুপরিবাহী পদার্থ তৈরি। তার মাঝখানে গ্যাস থাকবে। তার একটা তাপ উৎস থাকবে যেটার তাপমাত্রা হবে T1,
এটা হবে T1 তাপমাত্রা, আর এটা T2 তাপমাত্রা, আর এটা তাপ নিরোধক আসন যেখানে আমরা রাখবো। তো এখানে মূলত এই কাজটা উনি করার ক্ষেত্রে যেটা বর্ণনা করেছেন যে প্রথমে আমরা এটাকে তাপ উৎসে রাখবো, সেখান থেকে তাপ গ্রহণ করবে, তারপর তাপ নিরোধকে রাখবো, তার পরবর্তী তাপ গ্রাহকে রাখবো। সেটাকে আমরা একটা চক্রের মতো কাজ করে, তো যে চক্রের সাহায্যে মানে অর্থাৎ যে কাজ যে সম্পূর্ণ কাজটা করে সে আবার তার আদি অবস্থায় ফিরে আসবে, সেটাকে মূলত মনে হয় কার্নোট চক্র। যে বিশেষ প্রক্রিয়া কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নোট ইঞ্জিনটা অবিরাম তাপশক্তিকে কাজে রূপান্তরিত করে পূর্ব অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা হয় কার্নোট চক্র। আমরা এখন কার্নোট চক্রটা নিয়ে একটু আলোচনা করব। কার্নোট চক্রে মূলত 4টা ধাপে সে কাজ করে। আমরা চক্রের সাথে সাথে ইঞ্জিনটার ব্যাখ্যা করব আমরা। হ্যাঁ, কার্নোট চক্রে একটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ থাকে, একটা রুদ্ধতাপীয় প্রসারণ থাকে, তারপর একটা সমুষ্ণ সংকোচন এবং একটা রুদ্ধতাপীয় সংকোচন করে সে আদি অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, সে যখন আদি অবস্থায় ফিরে আসছে তখন আবার সে পূর্ণচক্র পূর্ণ করে থাকে। আমরা একটা গ্রাফের সাহায্যে যদি সেটা দেখি, আমরা এদিকে যদি আয়তন ভি, এদিকে চাপ পি বসাই, প্রথমে আমরা এই সিলিন্ডারটাকে তাপ উৎস, উচ্চ উত্তর উষ্ণতার তাপ উৎসে যখন স্থাপন করব, এটাকে এনে এখানে স্থাপন করলে তখন সে এখান থেকে তাপ গ্রহণ করে T1 তাপমাত্রা লাভ করবে। তাপমাত্রা লাভ করার পর আমরা যদি তার যে তাপমাত্রা এবং চাপ এবং আয়তন হবে সেটাকে আমরা যদি নির্দেশ করি এ বিন্দুতে, সেটা তাপমাত্রা হলো আর চাপ হলো P1, আয়তন হলো V1 এবং তাপমাত্রা হবে T1। এরপর কিছুক্ষণ আমরা রেখে দিয়ে যদি চাপটা আমরা কমাতে থাকি তাহলে দেখা যাবে আয়তনটা বাড়তে থাকবে এবং সে বি বিন্দুতে পৌঁছবে। তখন চাপ হয়ে যাবে P2, আয়তন হয়ে যাবে B2। তখন এই যে লেখাটা হবে সেটা হবে T1 তাপমাত্রার। এটাকে বলা সমুষ্ণ প্রসারণ, অর্থাৎ তাপমাত্রা T1-এ স্থির রেখে আমরা B1-এ গেলাম। ঠিক এই মুহূর্তে যে কাজটা করবে সেই কাজটা হবে, আমরা যদি এখান থেকে লম্ব টানি, এটা যদি হয় ছোটাদের এ ছোটাদের বি দেওয়া হয়, তাহলে প্রথম ধাপে কাজ হবে W1 সমান সমান হবে এ বি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তারপর আমরা ইঞ্জিনটাকে যখন আমরা তাপ নিরোধকের উপর রাখবো, তাহলে তখন তাপ নিরোধকে রাখলে তার তাপমাত্রা T1 স্থির থাকলে, এখন যদি আমরা এটাকে আস্তে আস্তে আবার চাপ কমাতে থাকি, তাহলে কিন্তু আয়তন বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে তার সাথে সাথে তার তাপমাত্রা কী পাবে, আস্তে আস্তে হ্রাস পাবে এবং সে গিয়ে যদি সিতে পৌঁছায় তখন তার চাপটা হয়ে যাবে P3, আয়তন হবে P3। তখন গ্রাফটা দাঁড়াবে এটাকে বলা হয় রুদ্ধতাপীয়, কারণ এখানে নতুন কোনো তাপ আমরা দেইনি। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রসারণ। সেখান থেকে আমরা যদি দ্বিতীয় ধাপটাতে আমরা দ্বিতীয় ধাপে যে কাজটা হবে সেটা যদি W2 ধরি, সেই W2টা হবে কতটুকু, এটাকে সি দিয়ে দেওয়া হলে বি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তারপর ইঞ্জিনটাকে আমরা যদি এখান থেকে নিয়ে তাপগ্রাহকের উপর রাখি,
তাহলে দেখা যাবে তার তাপমাত্রা হ্রাস পাবে, হ্রাস পেয়ে টি2তে পরিণত হয়ে যাবে। এবং টি2তে যখন টি2তে পরিণত হলে সেখান থেকে আমরা কিছুক্ষণ রাখার পর যদি তাকে আবার আমরা চাপটাকে কী করি, বাড়িয়ে দিই, তাহলে আয়তনটাকে কমে আসবে। কমে এসে যখন সে ডি বিন্দুতে চলে আসলো তখন তার চাপটা হয়ে যায় P4, আয়তন হবে V4। তখন যে কাজটা হবে সেখান থেকে যদি আমরা এটাকে ডি চিহ্নিত করি তাহলে তৃতীয় ধাপে কাজ হবে W3 ইকুয়াল টু হবে DCCD ক্ষেত্রফলের সমান। পুনরায় যদি আমরা এটাকে আবার ইঞ্জিনটাকে তাপ নিরোধক আসনের উপর নিয়ে আসি, অর্থাৎ যেখানে আসলে সেখানে তাপ সে আর গ্রহণ করতে পারবে না বা বর্জন করতে পারবে না, ঠিক সেই তাপমাত্রা থেকে আমরা যদি তার চাপটা আরও বাড়িয়ে দিই, হ্যাঁ, চাপটা বাড়িয়ে দিলে সে আবার তার আয়তন কমে এই বিন্দুতে চলে আসবে, তখন তার দ্বারা কাজটা যেটা হবে চতুর্থ ধাপে W4 ইকুয়াল টু হবে AD DA ক্ষেত্রফল সমান। তাহলে আমরা দেখলাম প্রথমে ইঞ্জিনটা এখানে রাখলাম, এখানে রাখার পর কাজ হলো সেটুকু হলো সে এ থেকে বিতে গেল। তারপর আবার এখান থেকে তুলে যখন আমরা তাপ নিরোধক অংশ রাখবো তখন বি থেকে সিতে গিয়েছি। তারপর সিটাকে যখন আমরা তাপ গ্রাহকে রেখেছি তখন সি থেকে ডিতে আসলাম। পরবর্তীতে আবার যখন এটা তাপ নিরোধক অংশ আসনের উপর রাখলাম তাহলে ডি থেকে এতে রাখলাম। তাহলে একটা পূর্ণ চক্র কাজ হলো। তাহলে মোট কাজ কতটুকু হলো? তাহলে মোট কাজ হবে, একটা চক্রের মধ্যে মোট কাজ সমান W সমান হবে W1 প্লাস W2। যেহেতু এই দুইটা প্রসারণ আর এই দুইটা সংকোচনটা আয়তন কমেছে, তা সেগুলি হবে ঋণাত্মক W3 মাইনাস W4। তাহলে টোটাল কাজ হবে এই সমান হলে এখান থেকে এখানে আসে, এখানে যাওয়ার পর তারপর যখন এখানে আসে তাহলে মোট কাজটা হবে এই সবটাতে, এই দুইটা থেকে এই দুইটা বিয়োগ, এই দুইটা হলো এ থেকে এই পর্যন্ত সবটা A B C C A A এই দুইটার যোগফল। আর W3 মাইনাস W4 হচ্ছে A D C C A এইটুকু জায়গার ক্ষেত্রফল। সেখান থেকে আমরা পাবো A B C D এর ক্ষেত্রফল। তাহলে এই ইঞ্জিন দ্বারা টোটাল যে কাজটা A B C D এর ক্ষেত্রফলের সমান হবে। তাহলে একটা পূর্ণ চক্রের ফলে এই কাজটা আমরা পাবো। উনি এইভাবে এই চক্রের সাহায্যে উনি মোট কাজটাকে দেখিয়েছেন যে আমরা প্রতিটা কাজের পরে পূর্ণ চক্রে গেলে আবার সেই আদি অবস্থায় ফিরে আসব এবং সেখান থেকে আমরা শতভাগ কাজ পাবো। তো আমরা প্রত্যাশা রাখবো তোমরা ভবিষ্যতে এই কার্নো ইঞ্জিনের বাস্তব রূপ দিবে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল আইকনটি চাপতে ভুল করো না যেন। ধন্যবাদ সবাইকে।